তোমাদেরকে ভালোবাসি বেশি, এর জন্য তো তোমাদেরকে তোমাদেরকে ভালোবাসি বেশি, এর জন্য ওইটা ইনশাআল্লাহ তোমরা যদি ম্যানেজ করতে পারো বাসায় মাস্ট হবেই হবে। না পরে যে এক্সামটা দিয়ে মনে করো যে জানুয়ারিতে এক্সাম শেষ করলাম, লাস্ট উইকে শেষ হবে, আর ফেব্রুয়ারি ফার্স্ট উইকের দিকে শেষ হবে, তো তখন যেই দিন শেষ হবে ঠিক আছে। আবার তো তোমরা বাসায় ওকে ওকে। সো এখন আমরা ফার্স্টে দেখে নেই যে ফিশন এন্ড ফিউশন রিঅ্যাকশনের জন্য কেন আফটার দা রিঅ্যাকশন এনার্জি রিলিজ হয়। লাস্ট ক্লাসে জাস্ট আমরা মুখে মুখে বলে রাখছিলাম, স্টুডেন্ট বুকের পড়াগুলো বলছিলাম যে এগুলো নিয়ে ডিটেইলস লেখা আছে এখানে, তো এই ব্যাপারগুলো নিয়ে দেখবো। এই রিঅ্যাকশনগুলো, চেইন রিঅ্যাকশনগুলো, এগুলো অ্যাস্ট্রোফিজিক্সের সময়, এখন আমরা দেখতেছি না, এগুলো আমরা পরে দেখবো যে হাইড্রোজেন হাইড্রোজেন মিলে যে হিলিয়াম প্রোডিউস করে কতগুলো সিকোয়েন্স অফ রিঅ্যাকশনের শেষে এমন হয়। ওকে, তো প্রথম ব্যাপারটা কি, আমরা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের এই গ্রাফটা নিয়ে কথা বলছিলাম মেইনলি। কি জিনিস, তোমার আয়রন হলো এমন একটা এলিমেন্ট যার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হলো কি সবচেয়ে বেশি। তো তাহলে সবাই আয়রনের মতো হইতে চায়, ঠিক আছে। এখন আয়রনের চেয়ে বড় যারা, তারা কি করে, স্প্লিট করে করে আয়রনের মতো হইতে চায়। আয়রনের চেয়ে ছোট যারা, তারা কি করে, কম্বাইন হয়ে হয়ে আয়রনের মতো হইতে চায়। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তো এখন আয়রনের মতো যে হইতে চাইতেছে, আয়রনের মতো হয়ে পরে লাভটা কি, তাদের বাইন্ডিং এনার্জি বেশি হবে, তো তাহলে তাদের কাছ থেকে কি বলে প্রোটন বা নিউট্রন তুলে নেওয়া কষ্ট হবে বেশি, তো তারা বেশি স্টেবল হবে, তো এর জন্য তারা আয়রনের মতো হইতে চায়। ওকে, ভালো কথা, আয়রনের মতো কেন হইতে চায় বুঝলাম। আচ্ছা, আমি শুনলাম যে কি একটা আওয়াজ আসছে। আচ্ছা, তো এখন এখানে আমাদের কাজটা কি, তোমার এইরকম হইলে, ফিশন রিঅ্যাকশন হইলে বা ফিউশন রিঅ্যাকশন হইলে এনার্জিটা রিলিজ হয় কিভাবে। এনার্জি যে আমরা পাই রিঅ্যাকশন শেষে, ফিউশন রিঅ্যাক্টর আমরা তো পড়ছিলাম ও লেভেলসে, যে ইউরেনিয়ামের ফিউয়েল রড থাকে, একটা স্লো মুভিং নিউট্রন অ্যাবজর্ব হয় ইউরেনিয়াম রডের কাছে, দেন ফিশন রিঅ্যাকশন করে কি করে, দুইটা ডটার নিউক্লিয়াস ছাড়ে আর তিনটা নিউট্রন ছাড়ে, ওই তিনটা নিউট্রন যে আরো ইউরেনিয়াম নিউক্লিয়াসকে হিট করে, দেন এরকম চেইন রিঅ্যাকশন সেট আপ হয়। তো এইভাবে করে কি করে, হিট এনার্জি প্রডিউস করে, ওই হিট দিয়ে পানি গরম করে পানির স্টিমে কনভার্ট হয়, দেন ইলেকট্রিসিটি প্রডিউস হয়। ঠিক আছে, তো এই যে আমরা এনার্জি পাচ্ছি রিঅ্যাকশন শেষে, এই এনার্জিটার সোর্সটা কি, বা এই এনার্জিটা এক্সপ্লেইন করা যায় কিভাবে। কাজটা কি দেখো, শুরুতে তোমার কাছে একটা বড় নিউক্লিয়াস আছে, আফটার দা রিঅ্যাকশন, ফিশন রিঅ্যাকশন নিয়ে কথা বলতেছে, যেটাতে স্প্লিটিং হবে। তো আফটার দা রিঅ্যাকশন নিউক্লিয়াসটা ভেঙে দুইটা ছোট ডটার নিউক্লিয়াসে কনভার্ট হবে, এন্ড তিনটা নিউট্রনে কনভার্ট হবে। সো দেখা যায় কি, রিঅ্যাকটেন্টের যে ইনিশিয়াল যে বড় নিউক্লিয়াসটা ছিল, তার ম্যাস যত বেশি ছিল, ফাইনাল প্রোডাক্ট গুলি যতগুলি পাচ্ছি, সবগুলি প্রোডাক্টের ম্যাস সাম আপ করলেও রিঅ্যাকটেন্টের ম্যাসের সমান হয় না, এর চেয়ে কম আসে। তো শুরুতে আমাদের ম্যাস বেশি ছিল, ফাইনালি ম্যাসটা কম। সো এই যে আমাদের শুরুতে ম্যাস বেশি ছিল, ফাইনালি যে ম্যাসটা কম পাচ্ছি, বাকি ম্যাস তাহলে কোথায় গেল? বাকি ম্যাসটাই কি হয়েছে, এনার্জিতে কনভার্ট হয়েছে। ওই এনার্জির কিছু এনার্জি বাইন্ডিং এনার্জি হিসেবে ইউজ হয় নিউক্লিয়াসটাকে বাইন্ড করার জন্য, বাকি এক্সেস যে এনার্জি থাকে ওটাকে সে কি করে দেয়, রিলিজ করে দেয়, যে এনার্জিটাকে আমরা হারনেস করতে পারি ফর ইলেকট্রিসিটি জেনারেশন এন্ড আদার পারপাসেস, যেরকম আমরা অ্যাটম বোমের মধ্যে ইউজ করি। ঠিক আছে, ভাবিও এটাতে ইন্টারেস্টেড।
তো এখন এটা হলো কি ফিশন রিঅ্যাকশনের ব্যাপার। এরকম ফিউশন রিঅ্যাকশনের সময় সেম কথা। কি কথা? দুইটা ছোট নিউক্লিয়াস কম্বাইন হবে, একটা বড় নিউক্লিয়াস ফর্ম করবে। সো হোয়াট ইউ উইল এক্সপেক্ট, দ্য লার্জার নিউক্লিয়াস উইল হ্যাভ আ greater total mass than the initial reactants, but no, ফাইনাল প্রোডাক্টের ম্যাসটা কম এন্ড ইনিশিয়াল রিঅ্যাকট্যান্ট গুলোর ম্যাসের সামেশন কি বেশি। তো দোনোটা রিঅ্যাকশনে সেম কাহিনী। কি কাহিনী? ইনিশিয়াল রিঅ্যাকট্যান্টের টোটাল ম্যাস বেশি, ফাইনাল প্রোডাক্টের টোটাল ম্যাস কম। সো এই ডিফারেন্স ইন ম্যাসটাই কি হয়, এনার্জিতে কনভার্ট হয়। সাম অফ ইটস এনার্জি ইজ ইউজড ফর বাইন্ডিং এনার্জি এন্ড দ্য রেস্ট অফ ইট ইজ রিলিজড অ্যাজ হিট অর কাইনেটিক এনার্জি অফ দ্য প্রোডাক্ট গুলি যেগুলো ক্রিয়েট হয় ওগুলো অনেক ফাস্ট স্পিডে মুভ করে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানের মধ্যে ফিগারের মধ্যে কি বলতেছে খেয়াল করো তো। এই জিনিসটা আগে মার্ক করা ছিল, এটা একটু মুছে দেই, আগের ব্যাচের গুলোর জন্য মার্ক করা ছিল। ওকে, সো এখন কি বলতেছে দেখো, লুকিং এট ফিগার বি ইউ উইল সি দ্যাট the isotope with the highest binding energy per nucleon is iron 56 at 8.8 mega electron volt per nucleon। যে একটা প্রোটন বা একটা নিউট্রনকে আয়রন 56 এর নিউক্লিয়াস থেকে যদি তুলে নিয়ে আসতে চাও, তোমার কত এনার্জি দিতে হবে? 8.8 mega electron volt এনার্জি দিতে হবে। Any nuclear reaction which increases the binding energy per nucleon will give out energy। কোন একটা রিঅ্যাকশন শেষে ফাইনাল যে প্রোডাক্টটা হবে, ওই প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যদি বেড়ে যায়, তো তার মানে দ্যাট রিঅ্যাকশন উইল গিভ হোয়াট? রিলিজ ইন এনার্জি। ইট ইজ পারফেক্ট এক্সাম্পল ফর হোয়াট? এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশনে কি করতা? ইনিশিয়াল রিঅ্যাকট্যান্টের এনার্জি বেশি, অ্যাক্টিভেশন এনার্জির ওই পর্যন্ত যে দেন ফাইনাল প্রোডাক্টের এনার্জিটা কি আসে? কম আসে। ওই যে তাদের মধ্যে ডিফারেন্সটা, ওইটাই এনথালপি চেঞ্জ বলতা না? এখানের মধ্যেও সেম কাহিনী। ইনিশিয়াল রিঅ্যাকট্যান্ট গুলার ম্যাস বেশি, ফাইনাল প্রোডাক্ট গুলার ম্যাস কম। তো তাহলে এই যে তাদের ম্যাসের যে ডিফারেন্সটাই, ম্যাসের ডিফারেন্সটাই কি হয়? এনার্জি হিসেবে কনভার্ট হয়। বুঝা গেছে? তো এই ব্যাপারটা। তো কি বলতেছে, দ্য গ্রাফ শোজ আস দ্যাট স্মল নিউক্লাইডস, নিউক্লাইড মানে কি? নিউক্লিয়াস। ঠিক আছে? নিউক্লিয়াসের সিঙ্গুলার হলো তোমার নিউক্লাইড, ওরকম মিন করে, যে অ্যাটম মিন করে আর কি। তো স্মল নিউক্লাইডস ক্যান কম্বাইন টুগেদার টু মেক লার্জার নিউক্লেই আপ টু আয়রন 56। যে আয়রনের যে ছোট যারা, তারা কম্বাইন হয়ে হয়ে কি করতে পারে? বড় নিউক্লিয়াস ফর্ম করতে পারে। এন্ড দ্যাট রিঅ্যাকশন ইজ কল্ড হোয়াট? ফিউশন রিঅ্যাকশন। with a greater binding energy per nucleon। যে হাইড্রোজেন হাইড্রোজেন মিলে হিলিয়াম প্রডিউস করে, তো হাইড্রোজেনের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কম, হিলিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি বেশি। এর জন্য সে কম্বাইন্ড হয়ে ওরকম স্টেবল হইতে চায়, সবাই তার উপরের লেভেলে যাইতে চায়। ঠিক আছে? যেখানে আছে ইনিশিয়ালি, ওই স্টেবিলিটি থেকে আরো বেটার স্টেবিলিটি পাইতে চায়। তো কি বলতেছে, this process is called nuclear fusion. Similarly, a larger nuclei can break up into small pieces which have greater binding energy per nucleon than the original nucleus. So in both the reactions, what is happening? Final product এর binding energy per nucleon বেশি। এখন চিন্তা করো রাফিন, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যার বেশি, কিভাবে বেশি হয়েছে? বাইন্ডিং এনার্জিটা পায় কোথা থেকে? প্রোটন আর নিউট্রনের ম্যাস থেকে। তো বাইন্ডিং এনার্জি যার বেশি, মানে তার প্রোটন আর নিউট্রন বেশি করে স্যাক্রিফাইস করছে ম্যাস, তো তার মানে তাদের ম্যাস কি হয়ে গেছে? কমে গেছে বেশি। তো এর জন্য যার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি, তার ম্যাস কম, বিকজ ওই ম্যাস ইউজ করে তো সে বাইন্ডিং এনার্জিতে কনভার্ট হয়েছে। বুঝা গেছে ব্যাপারটা? এখানে কাজটা কি? Similarly, larger nuclei can break up into smaller pieces which have a greater binding energy per nucleon than the original nucleus. Reactions like these are called nuclear fission. Both of these type of nuclear reaction will give out energy and could be used as power sources. Power sources as in power supply তে বা ইলেকট্রিসিটি জেনারেশনের কাজে ইউজ করা যেতে পারে। ঠিক আছে? তো এখন আমরা প্রথমে নিউক্লিয়ার ফিউশন একটা দেখবো কেমন কি হয়। আগের লেখাগুলো আবার নিয়ে আসি। নাও নিউক্লিয়ার ফিউশন, যেটা মোর লাইকলি নোন, যে স্টারের কোরের মধ্যে যে রিঅ্যাকশন হয়, আমরা আর্থের মধ্যে এটা করতে চাচ্ছি, বা তোমরা স্পাইডারম্যান মুভি দেখছো, এগুলো মুভি দেখছো, তো ওখানের মধ্যে দেখো না যে ফিউশন রিঅ্যাক্টর বানাইতে চায় বা ওখানে থেকে সানের এনার্জি সোর্সটা পায়, এমন কিছু।
তো ওইসব জিনিসটা আমরা অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর বানাতে যাচ্ছি। খুবই খুবই বড় একটা ইনভেস্টমেন্টও চলতেছে, যেটা দিয়ে কি করতে চাইতেছে, ফিউশন রিঅ্যাকশন করাইতে চাইতেছে আর্থের মধ্যে। কেন? বিকজ ফিউশন রিঅ্যাকশনের জন্য যেসব র ম্যাটেরিয়াল গুলি লাগবে তোমার, ওইসব র ম্যাটেরিয়াল গুলি কি রেডিলি অ্যাভেলেবল। কি লাগবে ফিউশন রিঅ্যাকশন করাইতে? হাইড্রোজেন লাগবে। দুনিয়াতে পানি দিয়ে ভরা, ওয়েস্ট ওয়াটার আছে বেশি, ওটা অন্য কথা, ফ্রেশ ওয়াটার কম, কিন্তু আমাদের তো ফ্রেশ ওয়াটার তো আর দরকার নাই, হাইড্রোজেন হইলেই হইছে। তো আমরা সি ওয়াটার নিয়ে নিয়ে কি করতে পারবো, সি ওয়াটারকে হাইড্রোজেন আর অক্সিজেনে ডিভাইড করে ফেলতে পারবো। সো এই হাইড্রোজেন গুলা নিয়ে আমরা ইজিলি তাকে কি ফিউশন রিঅ্যাকশনের রিঅ্যাক্টেন্ট হিসেবে, যে র ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারবো। সো এটা কি অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট অফ র ম্যাটেরিয়াল আছে। কিন্তু ফিশন রিঅ্যাকশনের জন্য যে র ম্যাটেরিয়াল লাগে ওটা কি ইউরেনিয়াম 235। ইউরেনিয়ামের মোস্ট অ্যাবান্ডেন্ট আইসোটোপ হলো ইউরেনিয়াম 238। ঠিক আছে, ইউরেনিয়াম 238 হলো সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে যাকে বেশি পাওয়া যায় আর কি নেচারে, কিন্তু সে ফিসাইল ম্যাটেরিয়াল না, সে ফিশন রিঅ্যাকশন শো করে না। তো ভেরি স্মল পার্সেন্টেজ অফ ইউরেনিয়াম কারেন্টলি প্রেজেন্ট অন আর্থ ইজ অ্যাকচুয়ালি হোয়াট, ফিসাইল, মানে তাকে দিয়ে ফিউশন রিঅ্যাকশন করানো পসিবল। তো তার মানে কি র ম্যাটেরিয়াল অনেক বেশি স্কার্স, অনেক রেয়ার, এর জন্য এক্সপেন্সিভ অনেক বেশি। যেটার স্কার্সিটি বেশি বা রেয়ারিটি বেশি তারই তো দাম বেশি হয়, তাই না? সো এখন কাজটা কি, তোমার র ম্যাটেরিয়াল ফিশন রিঅ্যাকশনের জন্য খুবই রেয়ার, এর জন্য কি এক্সপেন্সিভ হয় অনেক বেশি। এন্ড ওইটার থেকে কি হয়, পার কেজি অফ ফিশন রিঅ্যাকশন এন্ড পার কেজি অফ ফিউশন রিঅ্যাকশন যখন কম্পেয়ার করবা, দেখবা যে ফিউশন থেকে কি পার কেজিতে বেশি এনার্জি পাওয়া যায়। তো তার মানে কি ফিউশনের সবকিছুতেই পজিটিভ ব্যাপার। কি কি, র ম্যাটেরিয়াল রেডিলি অ্যাভেলেবল, রিঅ্যাকশনের মধ্যে এনার্জি পার কিলোগ্রাম বেশি করে রিলিজ করে, তো প্রত্যেকটা জায়গাতেই কি তার অ্যাডভান্টেজ। ঠিক আছে, কিন্তু এরপর আবার কি, সে যে রিঅ্যাকশন করে ফাইনাল যে প্রোডাক্ট তৈরি করে, প্রোডাক্টের মধ্যে কি নাই, কোনো রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল নাই, তো তাকে ডিসপোজ করাও কি না তেমন কোনো কঠিন কিছু না। যে দরটা দিছে আচ্ছা, তো তাহলে যে কথাটা বলতেছিলাম কি জিনিস, যে ফিশন রিঅ্যাকশন শেষে কি হয়, ফাইনাল যে প্রোডাক্টটা ক্রিয়েট হয় ওই প্রোডাক্টটা কি রেডিও অ্যাক্টিভ। তো এই রেডিও অ্যাক্টিভ প্রোডাক্টকে ডিসপোজ করতেও তো আমরা সুন্দর মতো নদীতে পুকুরে ফেলাই দিতে পারবো না, তাকে কি করতে হবে, এরকম সুন্দর মতো ডিসপোজ করা লাগবে, আর না হলে অ্যাটমসফিয়ারে কি করবে, রেডিও অ্যাক্টিভিটি ছড়ায় যাবে। সো এইসব খুবই ইম্পর্টেন্ট কয়টা ফ্যাক্টর মাথায় রাখা লাগবে। সো এখানের মধ্যে কাজটা কি, ফিউশন রিঅ্যাকশনের ব্যাপারটা দেখি। If we take some light nuclei and force them to join together, the mass of the heavier nucleus will be less than the mass of the constituent particles. So initial reactant গুলার total mass যখন করব, দেখবো যে ফাইনাল বড় নিউক্লিয়াসের চেয়েও কি তাদের মাসের সামেশন বেশি আসছে। As some mass is converted to energy, because ফাইনাল যে প্রোডাক্টটা হইছে সে কি বেশি স্টেবল প্রোডাক্ট। স্টেবল হইছে কেমনে, বাইন্ডিং এনার্জি বাড়ায়, বাইন্ডিং এনার্জি বাড়াইছে কেমনে, ম্যাস স্যাক্রিফাইস করে। সো এর জন্য কি ফাইনাল প্রোডাক্টের ম্যাস আমরা কি পাই, কম পাই। তো বলতেছে কি however not all of its energy is used as binding energy, যেটা বলছিলাম ম্যাসের যে ডিফারেন্সটা রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের মধ্যে যে ম্যাসের ডিফারেন্স এনার্জিতে কনভার্ট হয়, yes, but not all the energy is used for binding the nucleus. বাইন্ডিং এর জন্য যতটুকু লাগলো এটা তো নিলেই, এক্সেস যা থাকে ওটাকে কি করে, হিট এনার্জি হিসেবে, হিট তো না বেসিক্যালি কাইনেটিক এনার্জি হিসেবে রিলিজ করে দেয়, কাইনেটিক এনার্জিকে পরে আমরা হিটে কনভার্ট করে নিই। ওকে, সো কি বলতেছে, however not all of this energy is used as binding energy for a new larger nucleus, so energy will be released from this reaction. The binding energy per nucleon afterwards is higher than at the start. শুরুতে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত ছিল, ফাইনাল প্রোডাক্টের কি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়ছে, স্টেবল হইছে। This is the process of nuclear fusion and is what provides the energy to make stars shine. Stars যে শাইন করে ওটা করতে পারে কেন, এ ফিউশন রিঅ্যাকশন করতে পারে তাদের কোরের মধ্যে। তো সান পারে বা অন্য স্টার পারে তাদের কোরের মধ্যে করতে, আমরা আর্থে পারি না কেন, বিকজ এখানে কয়েক রকমের লিমিটেশন আছে, ওই লিমিটেশন গুলো নিয়ে আজকে আমরা দেখবো ডিটেইলসে কি কি জিনিসের জন্য পারি না। ঠিক আছে।
তো এখন একটা ওয়ার্ক এক্সাম্পল দেখি আমরা। ওই যেটা বলছে ওই হাইড্রোজেন হাইড্রোজেন মিলে যে ফাইনালি হিলিয়াম যে করে ওই চেইন রিঅ্যাকশন আমরা অ্যাটমিক এর সময় দেখব ডিটেইলস। সো ফর নাও এই ওয়ার্ক এক্সাম্পলের মধ্যে কি বলতেছে একটু খেয়াল করি। The proton-proton chain nuclear fusion reaction effectively takes কি 4 protons, চারটা প্রোটন নেয় মানে চারটা হাইড্রোজেন নেয়, হাইড্রোজেনের নিউক্লিয়াস বেসিক্যালি 4 protons and converts them into a helium-4 nucleus and 2 positrons. তো চারটা প্রোটন কম্বাইন হয়ে একটা হিলিয়াম নিউক্লিয়াস ক্রিয়েট করলো, হিলিয়াম-4 নিউক্লিয়াস ক্রিয়েট করলো, আর কি করলো দুইটা পজিট্রন ক্রিয়েট করলো। ব্র্যাকেটে পজিট্রনের ব্যাপারে বলেও দিয়েছে যে পজিট্রন হলো ইলেকট্রনের সমান মাস। আর আমরা এমনিও জানি কি পজিট্রন হলো ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল, এন্ড অ্যান্টিপার্টিকেলদের কি হয় মাস সেম হয়। তো বলতেছে ক্যালকুলেট দ্য এনার্জি রিলিজড ইন দিস রিঅ্যাকশন। তো রিঅ্যাক্ট্যান্ট কে কারা? চারটা প্রোটন, চারটা প্রোটনই কি ছিল রিঅ্যাক্ট্যান্ট। তো তাহলে প্রথমে আমাদের ইনফরমেশন দিচ্ছে দ্য মাস কি বলে মেজার্ড অ্যাটমিক মাস অফ হিলিয়াম 4 ইজ এত। ওকে, সো মাস অফ 4 protons, what are these are the reactants. So 4 into mass of proton করে কি পাইছি 4.029104 U. So তাহলে this is the mass of reactants, ঠিক আছে? mass of reactant হলো এখন। এখন আমরা প্রোডাক্টের মাসটা বের করি। প্রোডাক্ট আর রিঅ্যাক্ট্যান্টের মাসের ডিফারেন্স থেকে তো এনার্জিটা পাবো, তাই না? এখন দেখো mass of helium-4 nucleus, helium-4 nucleus এর mass কত হবে? helium-4 অ্যাটমের mass হলো এত। অ্যাটমের মধ্যে কি আছে? ইলেকট্রন আছে না দুইটা। তো শুধু নিউক্লিয়াসের মাস পাওয়ার জন্য কি করতে হবে নাবিল? অ্যাটমের মাস হচ্ছে ইলেকট্রনের মাস মাইনাস দিয়ে দিতে হবে। সো অ্যাটমের মাস যা ছিল -2 ইনটু মাস অফ ইলেকট্রনস। তো এটা করলে কি আসলো? হিলিয়াম নিউক্লিয়াসের মাসটা আসলো। এন্ড সাথে দুইটা কি আছে? পজিট্রন আছে। তো দুইটা পজিট্রনের মাস সাম করলাম। এটা বেসিক্যালি আসলে করাই লাগতো না, এই মাইনাসটা আর প্লাসটা করাই লাগতো না, শুধু হিলিয়ামের অ্যাটমের মাস নিলে পরে কাজ হয়ে যেত। কেন? বিকজ দুইটা ইলেকট্রনের মাস মাইনাস করা আর দুইটা পজিট্রনের মাস প্লাস করা, তো ইভেন্চুয়ালি তো ক্যান্সেল আউট হয়ে যাইতেছে। ফাইনালি একটা হিলিয়ামের কি হইতেছে? অ্যাটম ক্রিয়েট হইতেছে। সো এটা তো দিস ইজ দ্য মাস অফ প্রোডাক্টস। তো মাস অফ রিঅ্যাক্ট্যান্ট বের করে ফেলছি, মাস অফ প্রোডাক্ট বের করে ফেলছি। তো রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের মাসের ডিফারেন্স বের করি। তো মাস ডেফিসিট বের করলাম। তো এখন কি করা যায়? দুইটা ওয়েতে করা যায়। ইদার আমরা মাল্টিপ্লাইড বাই 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট দিয়ে ডিরেক্টলি এনার্জিতে যেতে পারি, অর 0.026 ইউ যেটা আছে এটাকে কি করব? প্রথমে কেজিতে কনভার্ট করব, দেন সি স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। সো এই কাজ তো এক্সট্রা কাজ, ওটা দরকার নাই। আমরা ডিরেক্টলি কি করতে পারি? 1 ইউ মেথড থেকে এত এনার্জি পাই, তো তাহলে এত ইউ থেকে কত এনার্জি পাবো ইউনিটারি মেথড। বুঝা গেছে? তো তাহলে এনার্জি কত পাইতেছি? 24.7 mega electron volts. So for each creation of helium-4 from hydrogen reaction, কত এনার্জি পাচ্ছি? 24.7 mega electron volt. So একটা রিঅ্যাকশন থেকে এটা, আর এই কয়েকটা ট্রিলিয়নস অফ রিঅ্যাকশন হইতে থাকে পার সেকেন্ডে। সো তাহলে ওখানে করে কি করতে থাকে? স্টারের মাঝে এনার্জি গুলো প্রডিউস হইতে থাকে, যে এনার্জি গুলো তারা রেডিয়েট করে। ঠিক আছে? ওকে, এখন বলতেছে কি these reactions which occur in enormous numbers provide the energy which causes the sun to emit the heat and light in all direction in great quantities. যে কথাটা মাত্র বললাম যে একটা রিঅ্যাকশন থেকে এত পাই, এই রিঅ্যাকশন বলতে গেলে ইনসেন অ্যামাউন্টে হইতেই থাকে। সো তাহলে ওই জিনিসটাই কি করে? স্টারদেরকে এনার্জি রিলিজ করার ক্ষমতাটা দেয়। Converting hydrogen into helium with release of energy would be an excellent way of supplying planets energy needs. এই যে আমাদের ডিজিটাল বাংলাদেশে যে এত সুন্দর কারেন্ট থাকে সারাদিন, ঠিক আছে? তো এই জিনিসটা আরো বেটার ভাবে কি করা যেত? মেইনটেইন করা যেত যদি আমরা কি করতে পারতাম? একটা ফিউশন রিঅ্যাক্টর বানাইতে পারতাম। ঠিক আছে? The seas are full of hydrogen with water molecules, যে কথা বলতেছিলাম যে raw material for fusion reaction is readily available, তাই না? And the helium produced would be an inert gas. যে ফাইনাল যে প্রোডাক্টটাও কি একটা unharmful gas and could simply be allowed to go up into the upper atmosphere. কিন্তু সমস্যাটা কোথায়? সবকিছু ভালো, র ম্যাটেরিয়াল রেডিলি অ্যাভেলেবল, ফাইনাল প্রোডাক্টও রেডিও অ্যাক্টিভ না, তো সবকিছু সুন্দর মতো মিলে যাচ্ছে। তো তাহলে কেন আমরা ফিউশন রিঅ্যাক্টর ইউজ করি না আর্থের মধ্যে? প্রবলেম গুলা কোথায়? এই যে লাল জায়গা দিয়ে যে মার্ক করা লাল জায়গা, এগুলো সবগুলো হলো প্রবলেম। প্রবলেম গুলা কি?
প্রথম ব্যাপার হলো এই যে তুমি দুইটা প্রোটনকে কম্বাইন করাবা, প্রোটনদের চার্জ না সেম, তো সেম চার্জ কি করবে, অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? রিপেল করবে। তো তুমি যখন নাকি তাদেরকে কাছে আনতে যাবা তারা রিপেল করে দূরে সরে যাবে, কম্বাইন করতে যাবা তারা দূরে সরে যাবে, ঠিক আছে? কিন্তু কি করতে হবে, তাদের যে রিপালসিভ ফোর্সটা ওইটা ওভারকাম করে তাদেরকে কম্বাইন করানো লাগবে। So in order to do that, the kinetic energy required is very very high. ওই কাইনেটিক এনার্জি রিচ করার জন্য মিলিয়নস এর ঘরে টেম্পারেচার রিচ করতে হয়, 10 টু দি পাওয়ার 6 অর 10 টু দি পাওয়ার 7 কেলভিনে যাওয়া লাগে আমাদের কিসের জন্য, এই ফিউশন রিঅ্যাকশন করানোর জন্য, ঠিক আছে? তো তাহলে 10 টু দি পাওয়ার 6 অর 10 টু দি পাওয়ার 7 কেলভিনে যাইতে হবে। প্রথম ব্যাপার টেম্পারেচার, কিন্তু টেম্পারেচার আসলে আমাদের ইস্যু না, এই টেম্পারেচার রিচ আমরা করতে পারি, ঠিক আছে? টেম্পারেচার আমরা এটা রিচ করতে পারি, আর তার মধ্যে এগুলা আরো অনেক টেম্পারেচার রিচ করা পসিবল, টেম্পারেচার ইস্যু না। কিন্তু টেম্পারেচার এটা দিলে পরে কি হয় দেখো, আমরা কি জানি সাব অ্যাটমিক পার্টিকেলস গুলি বা যে কোনো কিছু ডি ব্রগলি ওয়েভলেন্থের ফর্মুলা শিখছি না আমরা, ডি ব্রগলি ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু হোয়াট, h/mv। এই যে তুমি যখন নাকি কাইনেটিক এনার্জি বাড়াইলা, যে টেম্পারেচার দিয়ে কাইনেটিক এনার্জি বাড়াইলা বা মোমেন্টাম বাড়াইলা না, তো তার কি হয়ে যাবে, ওয়েভলেন্থটা কমে যাবে, ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। h তো কনস্ট্যান্ট, তো মোমেন্টাম যত বাড়তেছে ওয়েভলেন্থ তত কি হচ্ছে, ছোট হচ্ছে। এন্ড ওয়েভলেন্থ যদি ছোট হয়, কি বলছিলাম, পেনিট্রেটিং পাওয়ার, আদিবের ফেভারিট যে ওয়ার্ড, ঠিক আছে? তো এখন এই পেনিট্রেটিং পাওয়ার কিসের উপরে ডিপেন্ড করে, একটা ওয়েভের ওয়েভলেন্থের উপর। ওয়েভলেন্থ যত ছোট, penetrating power তত বেশি। So what happens, we face confinement problems. Confinement problem বলতে যে কন্টেইনারের মধ্যে ফিউশন রিঅ্যাকশন করাবো, হাইড্রোজেন গুলির বা প্রোটন গুলির এত হাই কাইনেটিক এনার্জি যে তাদের ওয়েভলেন্থ অনেক ছোট, তো no matter how much dense material you use, it can penetrate through the material and escape. So এত কষ্ট করে আমরা টেম্পারেচার দিলাম, যেটা অপূর্ব বলতেছে কেমনে দিব টেম্পারেচারটা, টেম্পারেচারও দিলাম, কিন্তু তাইলে পরে তারা এসকেপ করে যাবে কি, রিঅ্যাকশন একটা দুইটা হইলো দেন যাবে কি, আমাদের তো একটা দুইটা রিঅ্যাকশন দিয়ে হবে না, সাস্টেইনেবল একটা মেশিন লাগবে, সাস্টেইনেবল একটা রিঅ্যাকশন লাগবে। তো একটা দুইটা ফিউশন রিঅ্যাকশন হইলে পরে আমাদের কাজ হবে না, বাকিগুলা কি করতেছে, এসকেপ করে চলে যাইতেছে। এইটারও সলিউশন আছে, এসকেপ করে যে বাইরে চলে যাইতে না, এটা আমরা সলিউশন করতে পারি কিভাবে, ম্যাগনেটিজম ইউজ করে। ম্যাগনেটিজমের কাজটা কি, প্রোটন সার্ক কি ঝগড়া করতে পারি, কি করতে, আচ্ছা তো এই সময় কি শান্তি থাকবে, কি হলো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, তো তাহলে যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, কি জিনিস, যে আমরা কি করি, কনফাইনমেন্ট প্রবলেম ফেস করি। কনফাইনমেন্ট প্রবলেম কি, যে কন্টেইনারের মধ্যে আমরা রিঅ্যাকট্যান্ট গুলাকে আটকে রাখতে পারি না, যে তারা এসকেপ করে চলে যায়। তো এখন তাদেরকে আটকে রাখার ওয়ে আছে, তারা কন্টেইনারে হিট করতে পারবে না। ওর এটাই তো করতেছে বলতেছে। এখন এখানের মধ্যে দেখো যে তোমার কয়েকটা প্রবলেম কি, দেখো আদি কয়েকটা প্রবলেম হলো, একটা হলো কি এসকেপ করে চলে যায়, আর একটা প্রবলেম হলো কন্টেইনারে যখন বাড়ি খায়, কন্টেইনারে বাড়ি খাইলে পরে তাদের কি হয়, এনার্জি কমে যায়, ঠিক আছে? তো তখন তাদের টেম্পারেচার ড্রপ করে। আমরা এত কষ্ট করে হিট আপ করলাম, এরপর আবার কন্টেইনারে হিট করে করে টেম্পারেচার লুজ করে ফেলতেছে, সো তাহলে পরে আমাদের লস এটা। So we must avoid the particles even getting closer to the container or borders, right? এটা করব কি দিয়ে, ম্যাগনেটিজম দিয়ে। কিভাবে, আমরা জানি কি প্রোটনস আর চার্জ পার্টিকেলস, রাইট? তো চার্জ পার্টিকেলরা মুভ করলে তাদের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, এন্ড বাইরে আমরা ম্যাগনেটিক ফিল্ড এমন ভাবে অ্যাপ্লাই করে রাখবো সো দ্যাট whenever the protons are moving towards the border they will be forced back inside the reactor, ঠিক আছে? তো তাহলে এটা হলো কি আমাদের কারেন্ট প্ল্যান, এই কারেন্ট প্ল্যানে ওই রিঅ্যাক্টর বানানো হচ্ছে, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি আমরা একটু প্রথমে খেয়াল করি, কি কি বলতেছে ফ্রান্স। তো কি বলতেছে এখানের মধ্যে, দেখো কথা বলো না,
তো এখানের মধ্যে কি বলতেছে দেখো, লাল কালার দিয়ে যেটা মার্ক করা এই জায়গাটুকু কি জিনিস, however scientists have not yet successfully maintained a control fusion রিঅ্যাকশন করাইতে পারছে কিন্তু কন্ট্রোল করে বা সাস্টেইনেবল একটা রিঅ্যাকশন তারা এখনো পারে না। দ্য প্রবলেম লাইজ, দাঁড়া একটা মিনিট, এখানের মধ্যে ওয়াইফাই যাবে গিয়ে বিকজ ফোনের ডেটা দিয়ে চলতেছে। হ্যাঁ হ্যাঁ অলওয়েজ এই ফিউশন রিঅ্যাক্টরের মেইন জিনিসগুলো সব রেকর্ড হতে বাদ করে গেছে, আগের রেকর্ডিংও আছে। হ্যাঁ ওই তো ওখানে থেকে আর কি বলবো, অলমোস্ট সবাই করছে। আচ্ছা তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, আর আগের ব্যাচেরও আছে, এটা একদম সম্ভবত দেখো না সব দাগানো টাগানো আছে, আগের ব্যাচে একদম ডিটেইলসে সব পড়ানো হয়েছে, তো ওই ভিডিও দিয়ে দাও, ঠিক আছে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজ যেটা বলতেছিলাম আমাদের ও লেভেলস এর পড়া, যেটা ফিশন রিঅ্যাকশন। তো ফিশন রিঅ্যাক্টরের মধ্যে কিভাবে করে এনার্জি প্রোডিউস হয়, কি জিনিস আমরা যে কথা বলতেছিলাম, ইউরেনিয়ামের যে মোর অ্যাবান্ডেন্ট আইসোটোপ ইউরেনিয়াম 238, সে ফিসাইল ম্যাটেরিয়াল না, ফিসাইল ম্যাটেরিয়াল কে ইউরেনিয়াম 235। তো ইউরেনিয়াম 235 এর রেয়ারিটি একটু বেশি, এর জন্য দাম বেশি। তো এটা হলো আমাদের মেইন প্রবলেমটা, যে র ম্যাটেরিয়াল যেটা রেডিলি অ্যাভেলেবল তাকে দিয়ে করতে পারলে পরে ইলেকট্রিসিটির কস্ট কি করতো, অনেক বেশি কমে যাইতো, ঠিক আছে। আর যদি আগে নিকোলা টেসলাকে কেউ একটু বিল দিত, তো তাহলে পরে তো আমাদের ইলেকট্রিসিটি কস্টে দিতে লাগতো না, ফ্রিতেই পাইতাম সবাই ইলেকট্রিসিটি। কিন্তু কারো তো ফ্রি জিনিস ভাল লাগে না, ফ্রি জিনিস ভাল লাগে না এটা না, জাস্ট অন্য ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট হয়ে যেত, এর জন্য ধুমধাম করে চাপা দিয়ে দিয়েছে। ও ফ্রিতে ইলেকট্রিসিটি জেনারেশনের টেকনিক বের করছিল, বাট ওইটা বাকি বিজনেসম্যানরা ওরা ওকে ফান্ডিং দেয় না, এগুলো দেয় না, বিকজ ওদের ব্যবসা নষ্ট হয়ে যাবে এটার জন্য। হ্যাঁ সবাই ওর লেভেলে চিন্তা করতে পারলে তো সবাই তো টেসলা হয়ে যাবে। ওইটা তার যে চিন্তা ভাবনা ওইটা তো ওইরকম ইয়ে নাই। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখি কি বলতেছে, ফিশন রিঅ্যাকশনের মধ্যে হয়টা কি প্রভা, ফিশন রিঅ্যাকশনের মধ্যে in this process a large nucleus breaks up into two smaller nuclei with the release of some neutrons and energy. Fission reactions can be started when the nucleus absorbs another particle which makes it unstable. The uranium 235 নিজে কি ছিল, জাস্ট নরমাল রেডিওঅ্যাক্টিভ একটা পার্টিকেল ছিল, কিন্তু সে স্প্লিট করতো না নিজে নিজে। কি হয়েছে, নিউট্রন এসে যখন নাকি তার নিউক্লিয়াসে ঢুকে যায়, তো তখন সে কি করে, আনস্টেবল হয়ে যায়, তো তখন সে কি করে, স্প্লিট করে। তো তার একটা কি দরকার হয়, ট্রিগার দরকার হয়। তো ট্রিগার হিসেবে কাজটা করে কি, নিউট্রন। তো এখন ইউরেনিয়াম 235 can absorb a slow moving neutron to become unstable isotope uranium 236. Then uranium 236 টা স্প্লিট করে ক্রিপ্টন আর ব্যারিয়াম ফর্ম করে, দেন বাকি আরো এক্সট্রা দুইটা তিনটা নিউট্রন ফর্ম করে। এক্সপ্লেনেশন। আচ্ছা, তো এখন এখানে ওয়ার্ড এক্সাম্পল গুলা, এই ওয়ার্ড এক্সাম্পল গুলি এইরকম টাইপের কোশ্চেন তোমাদের আসবে কোশ্চেন পেপারে। এই কোশ্চেন গুলি এত মজা, 3 মার্ক 4 মার্ক 5 মার্ক এমনি দিয়ে দেয়, যে এখানে জাস্ট টোটাল মাস অফ রিঅ্যাকট্যান্ট বের করবা, টোটাল মাস অফ প্রোডাক্ট বের করবা, ডিফারেন্সের থেকে ম্যাসের থেকে এনার্জি, ঠিক আছে। এটা জাস্ট সিকোয়েন্সটা মেইনটেইন করলেই হয়, বুঝতে পারছেন। ইউনিট 5 এর এই জিনিসটাই, যে যারা নাকি এএসএ ইয়ে করেও আসে, ইউনিট 5 যে A2 পড়তেই যেমন একটা মজা, A2 পড়তে অনেক বেশি মজা। মার্কস এরকম এখানের মধ্যে এগুলা কয়েকটা খুব ইজি মার্কস আছে, এক্সপ্লেনেশনে কয়েকটা একটু বেশি মার্কস কেটে দেয় বা এরকম সমস্যা করে। বাট ইউনিট 5 এরকম কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, অনেক মজা করে লেখা যায়, বুঝতে পারছো। পড়া খুবই কম, কনসেপ্টের উপরে ফোকাস করা লাগে বেশি। তো এখানে কি বলতেছে ওয়ার্ড এক্সাম্পল 5 এ, although there are many different possible products from nuclear fission reactions, the amount of energy released is about the same, কত, 200 মেগা ইলেকট্রন ভোল্ট। আর ওখানের মধ্যে ওটা কত পারে, 1.40 into 10 to the power 14 জুল, ঠিক আছে। তো ফিউশন রিঅ্যাকশনে কত
বিশাল অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করতে পারতো, বাট আমরা পারি না কেন? বিকজ টাকা নাই। ওই ফান্ডিং থাকলে পরে করা যেত, আর ওই ফান্ডিং ওই সব অপূর্বকে দিয়ে দিলে পরে আচ্ছা। তো এখন এখানে আমাদের কাজটা কি, যে ক্যালকুলেট দ্য এনার্জি রিলিজ ইন দ্য ফলোইং ফিশন রিঅ্যাকশন। তো দেখো রিঅ্যাকট্যান্ট গুলো কি কি, ইউরেনিয়াম 235 আর নিউট্রন। আর প্রোডাক্ট গুলি কি কি, ব্যারিয়াম 141, ক্রিপ্টন 92, তিনটা নিউট্রন আর সাথে এনার্জি। ওই এনার্জিটাই কত এটাই বের করব, mass of reactant এর টোটাল বের করব, mass of product এর টোটাল বের করব, ডিফারেন্সের থেকে কি আসবে, mass deficit। তো এটাকে c স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করা বা u is equal to 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট, যে কোন একটা দিয়ে কি করব, এনার্জিটা কনভার্ট করব। তো দেখো ডেটা দেওয়া আছে, সব দেওয়া আছে। mass of uranium 235 কত, 235.0439 u। mass of barium 141, 140.9144 u। mass of krypton 92, 91.9262 u। তো mass difference যে দেখো রিঅ্যাকট্যান্টের mass গুলি সাম করলো মাইনাস প্রোডাক্টের mass গুলি করলো, কি আসছে, mass deficit আসছে 0.1860 u mass deficit। এখন 1 u থেকে 931.5, তো এত u থেকে কত এনার্জি ইনটু করে দিব, তো কত আসছে 173 মেগা ইলেকট্রন ভোল্ট। এন্ড 173 এর করেসপন্ডিং জুলে যদি কনভার্ট করি তো তখন কত আসে, 2.77 ইনটু 10 টু দি পাওয়ার -11। তো এখন বলতেছে কি, দিস ইজ দ্য এনার্জি পার ফিশন, যে একটা ফিশন রিঅ্যাকশনে এত এনার্জি। তো ইফ 1 মোল of these were to occur, 1 mole মানে কয়টা পার্টিকেল, 1 অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট নাম্বার অফ পার্টিকেল। অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট কত, 6.02 into 10 to the power 23। তো তাহলে 6.02 into 10 to the power 23 into একটা, সো একটার জন্য এত, তো তাহলে পরে কত 1.67 into 10 to the power 13 জুল। তো however uranium 235 is a small proportion, approximately কত 0.7% of all the uranium found। তো যত ইউরেনিয়াম পাওয়া যায় এর মধ্যে মাত্র এত পার্সেন্ট কি ইউরেনিয়াম 235। তো তার মানে কি রেয়ার অনেক বেশি, এর জন্য প্রাইস অনেক বেশি। and thus a larger amount of uranium fuel would be needed in order to provide enough uranium 235 atoms to produce this much energy। what are the changes in binding energy per nucleon in the above reaction? binding energy per nucleon কি চেঞ্জ আসতেছে, ফাইনাল প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়তেছে, এর জন্যই কি ফাইনাল ম্যাস কমে গেছে, ওই ম্যাসের ডিফারেন্স থেকে কি পাইছে, এনার্জি পাইছে। তো এটাই বললাম আমরা। তো এখন এই যে এখানের মধ্যে ক্যালকুলেশন করে দেখাইছে বাইন্ডিং এনার্জি গুলা। ইউরেনিয়াম 235 এর হলো 1786 মেগা ইলেকট্রন ভোল্ট, ব্যারিয়ামের 1170, ক্রিপ্টনের 782। তো প্রত্যেকটার ম্যাস নাম্বার দিয়ে দিয়ে ডিভাইড দিচ্ছে। দেখো ইউরেনিয়ামের কত ছিল 7.6, ব্যারিয়ামের 8.3 আর ক্রিপ্টনের 8.5। তো রিঅ্যাকট্যান্টের ছিল কত কম, আর প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি কি হয়েছে, বেড়ে গেছে। তো প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি বেশি মানে তারা বেশি করে ম্যাস স্যাক্রিফাইস করে এনার্জিতে কনভার্ট করছে, এর জন্য প্রোডাক্টের ম্যাস কি প্রভাব কম। বুঝা গেছে? therefore the two fission products each have a binding and a higher binding energy per nucleon than the original uranium nuclei। তো এখন নিউক্লিয়ার বম্ব এই জিনিসটা পড়ে আজকে আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, এই যে এটা the fat man plutonium fission bomb। এই যে এটা কিন্তু আলাদিন হইলে পরে তখন কি বলতো যে এটা হয় না বম বানানো, এই পয়েন্টই হয় না। হ্যাঁ এগুলা তো ট্র্যাকিং আছে, স্যাটেলাইট দিয়ে ট্র্যাক করে। ওকে, সো আমরা ফ্যাটম্যান নিয়ে পড়ি। ফ্যাটম্যান নিয়ে কি বলতেছে দেখো প্রিয়তা, the neutrons in controlled nuclear fission reaction are slowed to speeds needed to sustain fission reaction using moderator, আমরা slow down করি। however some nuclear fission reactions such as those using plutonium will progress by reacting in high speeds
নিউট্রনস, যে আমাদের ও লেভেলসে আমরা যে পড়াটা পড়তাম, কি পড়তাম মনে আছে? ফার্স্টে ইউরেনিয়াম 235 এর ফিউয়েল রড ছিল, একটা স্লো মুভিং নিউট্রন আসতো, ইউরেনিয়াম 236 এ কনভার্ট হইতো, দেন স্প্লিট করতো ব্যারিয়াম আর ক্রিপ্টনে এন্ড তিনটা নিউট্রনে। ওই তিনটা নিউট্রন কি অনেক ফাস্ট স্পিডে মুভ করতো, বাট এই ফাস্ট মুভিং নিউট্রনদেরকে অ্যাবজর্ব করা হলো সমস্যা। এর জন্য তাদেরকে কি করতে হবে? স্লো ডাউন করাইতে হবে। এর জন্য ইউজ করা হইতো কি? মডারেটর। তো এই যে মডারেটর ইউজ, হ্যাঁ হ্যাঁ গ্রাফাইট। তো গ্রাফাইট মডারেটর হিসেবে ইউজ করে কি করতো? নিউট্রন গুলাকে স্লো ডাউন করতো, সো দ্যাট দে ক্যান বি ইজিলি অ্যাবজর্বড বাই আদার ইউরেনিয়াম 235 নিউক্লিয়াস। তো এইভাবে করে করে চলতো। সো ওই রিঅ্যাকশনে কি দরকার ছিল? ইউরেনিয়াম 235 এর অ্যাবজর্বের জন্য নিউট্রন গুলাকে স্লো ডাউন করা দরকার ছিল, কিন্তু বমের মধ্যে যে ইউজ করা হয় প্লুটোনিয়াম, তার জন্য কি দরকার হয় না? স্লো করা দরকার হয় না। ফাস্ট মুভিং নিউট্রনকেও সে কি করাইতে পারে? ফিশন করাইতে পারে। ঠিক আছে? সো এখন such as those using plutonium will progress by reacting with high speed neutrons, meaning that a moderator is not required. If such a reaction is allowed to run uncontrolled, the control rod ছাড়া যে নিউট্রন অ্যাবজর্ব করব না, সব নিউট্রন কিসে পার্টিসিপেট করবে? চেইন রিঅ্যাকশনের মাল্টিপ্লিকেশনে পার্টিসিপেট করবে। একটা থেকে তিনটা, তিনটা থেকে নয়টা, নয়টা থেকে 27টা, 27 থেকে 81টা, এরকম করে করে কি করতে থাকবে? স্পিয়ার পাওয়ার ওয়াইজ বাড়তে থাকবে। না, এটা ওই 243 পর্যন্ত মুখস্থ, 81 পরে 243, এরপরে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, তো এখন এটার মধ্যে কাজটা কি? যে if such a reaction is allowed to run uncontrolled, it produces energy continuously at an ever increasing rate until all the fuel is used up. This is the essential concept behind the design of nuclear bombs. A large lump of uranium, plutonium 239, about the size of a tennis ball, can completely react in less than a microsecond, releasing the energy equivalent to 20 kilotons of TNT. ঠিক আছে? 20 কিলোটন অফ টিএনটি যে বম, ওই বোমের সমান এনার্জি সে রিলিজ করবে উইদিন আ মাইক্রোসেকেন্ড। ঠিক আছে? তো খুবই কম এনার্জি। This type of bomb, figure E, was dropped on the city of Nagasaki in Japan during the Second World War. It killed 40,000 people immediately, and a similar number had died by the after effects at the end of 1945. The atomic bombing in Japan were so devastating that the country surrendered to the Allies just 6 days after the Nagasaki bomb. And since the 1960s, the German government has resolved never to allow Japan to hold nuclear weapons. Yes. And এখানের মধ্যে বাকি দেশগুলো খালি কি করে, আর অন্য দেশগুলোকে একটু খালি পোক করতে থাকে। যার এরকম নিউক্লিয়ার ওয়েপন আছে তারা কি করতে থাকে? বলে যে বাড়াবাড়ি করলে পরে এই এর দিকে একটু পয়েন্ট করতো, ঠিক আছে, এই মেশিনটা বাইর কর। ঠিক আছে? ওখানের মধ্যে ওরা কি করতে থাকে? যাদের ভয় দেখাইতে থাকে। ওই যে ওখানের মধ্যে এক ফ্রেন্ড মনে করো যে ওরকম বার্থডেতে আরেক ফ্রেন্ডের উল্টা পাল্টা ছবি আপলোড দিবে, করবে, তোর বার্থডে এমনও দেখে নেবে। ঠিক আছে? অন টাইপের অবস্থা। আচ্ছা, তো তাহলে এই জিনিসগুলা ছিল আমাদের ফিশন এন্ড ফিউশন নিয়ে পড়ালেখা। তো আমাদের রেডিও অ্যাক্টিভিটি, যেসব অ্যাক্টিভিটি, হাফ লাইফ, ঠিক আছে, অ্যাক্টিভিটি, হাফ লাইফ, এইসব টাইপের জিনিসগুলো নিয়ে আমরা পড়ালেখা করব সামনের উইকে। তো সামনের উইকে ফার্স্ট টাইপ যে ব্যাপার, তোমাদের সামনের উইকে কিন্তু মানডেতে টেস্ট। হ্যাঁ, তোমাদের কালকে হলো বুকলেট সলভিং ক্লাস। ওকে, কালকে হলো তোমাদের বুকলেট সলভিং ক্লাস, এন্ড তোমাদের মানডেতে ইলেকট্রিক ফিল্ড পুরাটার উপরে টেস্ট হবে। ওকে, জাস্ট ইলেকট্রিক ফিল্ড। মানডেতে ম্যাগনেটিক ফিল্ডের কোনো কোশ্চেন নাই, মানডেতে শুধু কি ইলেকট্রিক ফিল্ডের উপরে টেস্ট, এন্ড স্যাটারডেতে প্রিপারেশনের টাইম। তো স্যাটারডেতে ক্লাস নাই, আর মানডেতে হলো টেস্ট। বুঝা গেছে? ওকে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। সবার আগে আগে বাইরে আল্লাহ হাফেজ বললে পরে